প্যাকেটের বাইরে পণ্য যতটা দামি, প্যাকেটের ভেতরের ব্র্যান্ড ভ্যালু এখন তার চেয়েও গুরুত্বপূর্ণ। গ্রাহক দেখতে চান একটি ব্র্যান্ড সমাজ, পরিবেশ আর মানুষ নিয়ে কি ভাবছে। সামনে আসছে নতুন নতুন শব্দ, কর্পোরেট দায়বদ্ধতার কথা আলোচনা হচ্ছে। হার্ভার্ড বিজনেস রিভিউ বলছে বিশ্বের 64% কনজিউমার এখন ব্র্যান্ডকে চান সামাজিক ইস্যুতে স্পষ্ট অবস্থান নিয়ে দেখতে। তাই তো ইএসজি, ডিআই বা সার্কুলার ইকোনমি নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে, কিন্তু এই কর্পোরেট দায়বদ্ধতা কি সত্যি সমাজ বদলাতে পারে? সব জানতে আজকের দ্য বিজনেস। আপনাদের সাথে আছে আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি বহুজাতিক কোম্পানি ইউনিলিভারের কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর শামীমা আক্তারকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। অনেক অনেক স্বাগত। শামীমা আক্তার, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিচ্ছেন, সেজন্য আমরা শুরুতে আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আমার আর আপনার এই আয়োজনের প্রথম সামনাসামনি কথা হচ্ছে, এবং আপনাকে দেখা মানে আমি কর্পোরেট অ্যাফেয়ার্স, কর্পোরেট ট্রেড, কর্পোরেট কমিউনিকেশন এগুলো নিয়ে আমি প্রশ্ন করবো, বিকজ দ্যাট ইজ ইউর জোন। ইউর ইন অ্যান এক্সপার্ট ইন ইউর জব অ্যান্ড ইউ আর ডুইং ওয়ান্ডারফুল। আমার জায়গাটা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি এখানে এক ধরনের রেভলিউশন হচ্ছে। কর্পোরেট চর্চা এক ধরনের ছিল, কমিউনিকেশন এক ধরনের ছিল, এখন আমি দেখি সেখানে এথিক্যাল পার্সপেক্টিভ আনার চেষ্টা করা হচ্ছে, সেখানে লং টার্ম ভিশন, অনেক ধরনের সোশ্যাল আমি বলবো কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করা হচ্ছে। আমি ওই প্রশ্নটাতে পরে যাব, তার আগে আমি জানতে চাবো, আমি যদি কর্পোরেট অ্যাফেয়ার্স মেইনটেনেন্স বলি, কর্পোরেট কমিউনিকেশন বলি, ইভলভের সাথে আমরা ম্যাচিউর হয়েছি কিনা? প্রথমেই থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়েলকামিং মি ইন ইউর শো, অ্যান্ড আই হ্যাভ বিন আ গ্রেট ফ্যান অফ ইউর শো। থ্যাংক ইউ। খুব সুন্দর একটা প্রশ্ন দিয়ে শুরু করেছেন। কর্পোরেট কমিউনিকেশনের দায়িত্ব কিন্তু হচ্ছে একটা কর্পোরেট এন্টিটিকে রাইটলি প্রেজেন্ট করা এবং মানুষের সঙ্গে আসলে এমন একটা যোগাযোগ বৃদ্ধি করা, কারণ সেই ব্যবসা প্রতিষ্ঠানের উপরে যেন একটা নির্ভরতা তৈরি হয়। সো আপনি আপনার অনুষ্ঠানের শুরুতেই বলেছেন যে ব্র্যান্ড আসলে কনজিউমারদের সঙ্গে কথা বলে, বাট কর্পোরেট ব্র্যান্ড কাদের সঙ্গে কথা বলে? কর্পোরেট ব্র্যান্ড কথা বলে হচ্ছে তাদের স্টেক হোল্ডারদের সাথে, হু ক্যান বি শেয়ার হোল্ডার্স, বোর্ডের সাথে, তারপরে সরকারের সাথে, অ্যাক্টিভ সিটিজেনদের সাথে এবং ওভারঅল কনজিউমারদের সাথে। সো একটা কর্পোরেট ব্র্যান্ডের প্রতি যদি আপনার আস্থা থাকে, তাহলে কিন্তু কর্পোরেট ব্র্যান্ডের যে কোনো ইনিশিয়েটিভকে আপনি স্বাগত জানাবেন। এবং কর্পোরেট ব্র্যান্ড কী করে? বিশ্বব্যাপী যদি আপনি দেখেন, কর্পোরেট ব্র্যান্ড কিন্তু অনেক ইনোভেশনে কাজ করে এবং লং টার্ম ভ্যালু নিয়ে কাজ করে। কারণ আমাদেরকে চিন্তা করতেই হবে যে আমরা যখন প্রথম দিকে ধরেন হচ্ছে ব্যবসার যখন শুরু হয় বা কর্পোরেট রেপুটেশনের কনভারসেশন শুরু হয়, তখন কিন্তু প্রফিট বা মুনাফা ছিল একটা বড় কনভারসেশন, যে শেয়ার হোল্ডাররা জানতে চাইতো যে আপনি মুনাফা রাইটলি করতে পারছেন কিনা। তারপর কিন্তু এভলিউশন যখন হলো 80s দিক থেকে সোশ্যাল রেসপন্সিবিলিটির কথা চলে আসলো, বিকজ ব্যবসা যেটা করবে আপনার আসলে ইকোনমিকে যখন সার্কুলেট করবে, একটা লং টার্ম এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টও তৈরি করবে। এবং এই বিশ্ব আসলে তখনই টিকবে যখন আসলে কর্পোরেট রাইটলি তাদের বিজনেস নর্মস অ্যান্ড প্র্যাকটিসটাকে এগিয়ে নিয়ে যাবে। সেটার একটা অংশ কিন্তু এথিক্স, এটার একটা অংশ সাস্টেনেবিলিটি, এবং এটার একটা অংশ গুড গভর্নেন্স। এবং কর্পোরেট কমিউনিকেশন কিন্তু এই কাজগুলাই করে থাকে। আপনার সেকেন্ড অংশটার যদি উত্তর দিতে থাকি যে বাংলাদেশে কর্পোরেট কমিউনিকেশন বা কর্পোরেট অ্যাফেয়ার্সের ম্যাচুরিটি এসছে কিনা, অবশ্যই এসছে। অফকোর্স আমরা সবসময় দেখেছি যে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বা চেয়ারম্যান আসলে মুখ্য স্পোকসপারসন হয়, কিন্তু এখন যদি দেখেন যে তার সাথে সাথে কিন্তু কর্পোরেট অ্যাফেয়ার্স বা ফাইন্যান্স ডিরেক্টরও কিন্তু একটা বড় দায়িত্ব থাকে, যে শেয়ার হোল্ডারদের সঙ্গে বা স্টেক হোল্ডারদের সাথে কমিউনিকেট করা। এই জায়গাটা আমরা অনেকখানি এগিয়ে এসেছি, বাট আমি তারপরেও বলবো যে আমি যদি ডেভেলপ কান্ট্রি দেখি, অফকোর্স লং ওয়ে টু গো, বাট আমরা এটাও ফিল করতে পারি যে এখনকার স্টেক হোল্ডাররাও কিন্তু আমাদের কাছ থেকে ডাইভার্সিফাইড কমিউনিকেশন এক্সপেক্ট করে এবং অ্যাকাউন্টেবিলিটি এক্সপেক্ট করে, যে কারণে কিন্তু কর্পোরেট কমিউনিকেশনের ব্যস্ততা বলেন বা দায়বদ্ধতা এনশিওর করার জন্য অ্যাক্টিভিটিও অনেক বেড়েছে বাংলাদেশ মার্কেটে। একটা জিনিস আমি তুলনা করতে চাই না, আমি কনটেক্সটটাই জানতে চাই। আপনি বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করছেন, ইউ হ্যাভ ইউর ওন স্ট্যান্ডার্ড অফ মেইনটেনিং কর্পোরেট অ্যাফেয়ার্স, দ্যাট ইজ ইউর কাইন্ড অফ স্টোরি। আবার দেশীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে আপনি এই ধরনের স্ট্যান্ডার্ড কর্পোরেট অ্যাফেয়ার্স মেইনটেনেন্স বা কর্পোরেট কমিউনিকেশন বা এই ধরনের সোশ্যাল রেসপন্সিবিলিটিতে কন্ট্রিবিউট করা, সেটা আপনি কতটা দেখেন? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে,
আপনি যেটা বলছেন যে কর্পোরেট কমিউনিকেশন এখন অনেক বেশি ইভলভড হয়েছে, সোশ্যাল রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বেড়েছে, এটা কি আসলেই খালি কোম্পানির মার্কেটিং মেসেজে থাকে নাকি ডিএনএতে ঢুকে যায় কোম্পানির? ইউ অ্যাকচুয়ালি ক্যারি দ্যাট ইনটু ইউর ডেইলি লাইফ মেবি, আপনার কাছে কি মনে হয়? সো প্রথম প্রশ্নটা করি এবং ধৃষ্টতা হিসাবে নিয়েন না। আসলে আমি যদি বলি যে বাংলাদেশের লোকাল বিজনেস আপনি যদি খেয়াল করে দেখেন হয়তো দুটো জেনারেশন ব্যবসা করছে বেশিরভাগ ক্ষেত্রেই। প্রথম জেনারেশন আসলে ব্যবসাটাকে তৈরি করেছে, বড় করেছে, সেকেন্ড জেনারেশন এটাকে আসলে স্ট্রঙ্গার করছে। সো এখনও যদি আমরা আবারও যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সাথে যদি কম্পেয়ার করি, আমাদের হোমগ্রোন ইন্ডাস্ট্রিজও কিন্তু এখন পর্যন্ত একটু এন্টারপ্রেনারশিয়াল মানে এন্টারপ্রেনিউরিং একটা স্টেটে আছে, মানে হচ্ছে মাত্র তৈরি হচ্ছে আর একটু ইভলভ হচ্ছে। সো এইটা একটা জিনিস। এবং আপনি যখন আপনি আসলে নিজে ব্যবসায়ী হবেন, প্রথমে আপনি আসলে ব্যবসাটাকে কিভাবে স্ট্রং করা যায়, আরও বিস্তৃত করা যায়, এই জায়গাগুলোতে কাজ করবেন। সো রাইটফুলি আমি বলবো যে এখন পর্যন্ত বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে আসলে যে আমি আগেই বললাম যে এমডি বা চেয়ারম্যান তারাই আসলে কর্পোরেট অ্যাফেয়ার্সের একটা বড় দায়িত্ব পালন করে, তারাই আসলে স্পোকস পারসন হয়, তারাই আসলে ভিশন মিশনগুলোতে অনেকখানি ইনফ্লুয়েন্স করে। বাট আমি এখন দেখতে পাচ্ছি যে বেশ কিছু কোম্পানি তারা কর্পোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টটাকে সেপারেট করছে। এটা আরেকটা কারণ কিন্তু হতে পারে কমপ্লেক্সিটি অফ বিজনেস। এখন কিন্তু আগের মতো আপনি কাঁচামাল আনলেন, একটা ফ্যাক্টরি দিলেন, আপনি প্রোডাকশন করলেন এবং মার্কেটিং করলেন, এর বাইরেও কিন্তু অনেকগুলা নুয়ান্সেস কিন্তু অ্যাড হচ্ছে একটা ব্যবসাকে সফলভাবে ধরে রাখতে। সুতরাং এই জায়গাটা তার একটা ইভলভ হচ্ছে, বাট এখনও আমি বলবো যে খুব কম কোম্পানির ক্ষেত্রে আমরা একটা স্ট্রং কর্পোরেট অ্যাফেয়ার্স ফ্রেমওয়ার্ক দেখতে পাই। একটা বিষয়, যখন আপনারা কর্পোরেট কমিউনিকেশন করছেন, ধরুন একটা বিজ্ঞাপন বানাচ্ছেন, কোনো ধরনের বার্তা দিচ্ছেন, ইউ আর স্পেন্ডিং এ লট। যে কোনো বার্তাই আপনারা যখন পৌঁছে দিচ্ছেন মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনারা অনেক ধরনের টুলস ইউজ করছেন, বাট আমার কোয়েশ্চেনটা হচ্ছে এই মেসেজটা আসলে মানুষের কাছে পুরোপুরি পৌঁছায় কিনা, কনসিডারিং দ্য ফ্যাক্ট যে মানুষের সামনে তো আসলে অনেক ধরনের চয়েস আছে, অনেক ধরনের কন্টেন্টের ভিড় আছে এখনকার সোশ্যাল মিডিয়ার যুগে, অনেক ধরনের অপশন আছে। মানুষ আসলে এই চেঞ্জ বা এই যে আপনারা বার্তাগুলো দিচ্ছেন, সামাজিক দায়বদ্ধতার বলি, সাস্টেনেবিলিটির বলি, এগুলোকে তারা অ্যাডপ্ট করছে কিনা, আমি বাংলাদেশের কনটেক্সটাই জানতে চাই। আচ্ছা, আমার মনে হয় আমি আর একটা প্রশ্ন উত্তর আসলে দিতে ভুলে গেছি। আপনি এর আগের প্রশ্নটার যেটা সেকেন্ড পার্ট বলেছেন, যে এই যে বিভিন্ন ক্ষেত্রে শোনা যায় যে কর্পোরেট রেসপন্সিবিলিটি বা ইথোস বা ভ্যালুজের যে ফ্রেমওয়ার্ক, এটা কতটুকু ইনগ্রেইনড এবং কতটুকু আসলে মার্কেটিং গিমিক। এক্স্যাক্টলি। দেখেন, কোম্পানি ভ্যালুজ না থাকলে কোম্পানি আসলে সাস্টেইন করে না। যদি কামব্যাক করি, ইউনিলিভারের মতো কোম্পানি 100 বছরের বেশি অধিক সময় ধরে 190টা দেশে কাজ করছে। আজকে আমার এখানে যদি আমি না বসে থেকে ধরেন ইন্দোনেশিয়ার একজন কলিগ কিন্তু বসতো, দেখবেন সিমিলার সর্ট অফ সাউন্ড বাইটস কিন্তু থাকে, একই টাইপ কথাবার্তা থাকে। এটার কারণ কি জানেন? আমরা যে কোম্পানিতে কাজ করি সে কোম্পানির প্রিন্সিপাল অ্যান্ড ইথোস ইজ অ্যালাইন্ড গ্লোবালি অ্যান্ড ফর এভরি মার্কেট। সুতরাং ওই ফ্রেমওয়ার্কটা না থাকলে কিন্তু ইট উইল বি ভেরি হার্ড ফর আস টু ড্রাইভ দ্য সেম টপিক ওয়ার্ল্ড ওয়াইড। সুতরাং আমি বলবো যেগুলি হচ্ছে বর্ষিয়ান কোম্পানি, যাদের আসলে ভ্যালুজ আছে বা একটা হেরিটেজ আছে, তারা কিন্তু সবসময় কিছু প্রিন্সিপাল এবং ভ্যালুজের সঙ্গে খুব ক্লিয়ারলি অ্যালাইন্ড, এবং এইটা কিন্তু ইভলভ হবে। কারণ আপনি আজকের টপিক যদি দেখেন সাস্টেনেবিলিটির, বা আপনি যদি আসলে 5 দশক আগের টপিক দেখেন, কমপ্লিটলি ডিফারেন্ট, রাইট? সো এই জায়গাটা আপনার প্রিন্সিপাল সেম থাকবে, বাট এভলিউশন হবে ফর শিওর। এবং আমি বেশ কিছু মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করার আমার সুযোগ হয়েছে। একটা জিনিস আমি বলবো যে যেই কোম্পানিজরা বিলিভ করে যে তাদের আসলে দায়িত্ব শুধু এই জেনারেশনকে কেটার করে না, সামনের আরও 10টা জেনারেশনকে কেটার করা, তাদের ভ্যালুজ ইজ ইনগ্রেইনড। উইদাউট দিস ক্লিয়ার ভ্যালুজ ইউ ক্যানট ড্রাইভ আ মোটিভেশন উইদিন দ্য অর্গানাইজেশন। ব্যবসায় কিন্তু শুধুমাত্র যে আপনি একটা গ্রেট স্ট্র্যাটেজি থাকলো, আপনার একটা গ্রেট প্রোডাক্ট থাকলো, তাও না। আপনার অর্গানাইজেশনে যারা কাজ করে তারাও কিন্তু ভ্যালু ড্রিভেন হয়, কমিটেড হয়। এই কমিটমেন্টটা কিন্তু আসে যখন আপনি জানেন যে কোম্পানি আসলে এথিক্যালি চিন্তা করে, শুধুমাত্র প্রফিট না, কমিউনিটি অ্যান্ড এনভায়রনমেন্টের জন্য চিন্তা করে, এবং সর্বোপরি কনজিউমারকে নিয়ে একটা চেঞ্জ ম্যানেজমেন্ট করতে চায়। তারা কিন্তু সবসময় ভ্যালু ড্রিভেন হয়। সো এটা হচ্ছে আমার একটা উত্তর অংশ। কমিউনিকেশন পার্টে আসি। অ্যান্ড ইউ আর রাইট, আপনি নিজেও একজন মিডিয়া জগতের ব্যক্তি হিসেবে কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমরা সবসময় কী চেষ্টা করি যে কনজিউমার বা আমার যে অডিয়েন্স, তাকে আমার মেসেজটা ক্লিয়ারলি পৌঁছে দিতে।
এখন এই এত কিছুর ভিড়ে আজকে ধরেন হচ্ছে আমরা 3 দিন ধরে কথা বলছি ঢাকা শহরে বৃষ্টি নিয়ে। এখন এখানে যদি আমি আমার কমিউনিকেশন নিয়ে আসি উইচ ওয়াজ ভেরি ডিফারেন্ট, আই উইল ডেফিনেটলি স্ট্রাগল। কিন্তু কমিউনিকেশন আসলে এখনকার যুগ যদি আপনি দেখেন, জেনজিকে যদি আমরা অ্যাসেস করি, ওনারা কিন্তু অথেন্টিক কমিউনিকেশনকে সবসময় রিসিভ করে। সুতরাং আমরা কিন্তু যখন আসলে কর্পোরেট কমিউনিকেশনের কথা বলি, আমরা যে অনেক খরচ করি তা কিন্তু না, কিন্তু আমরা রাইট ফ্রেমিংটাতে খুব কনসেন্ট্রেশন দিই। মানে হচ্ছে আমি যে মেসেজিংটা করব, ইজ ইট অথেন্টিক, ইজ ইট ব্যাকড বাই আসলে আপনার শুধুমাত্র আমি একটা জিনিস বললাম, ডু আই হ্যাভ ইনাফ ওয়ার্ক behind to support it, and finally আসলে ক্যাটেগরাইজেশন, আমি কার সঙ্গে কোন ভাষায় কথা বলবো। আমি আজকে সরকারকে যেভাবে আমি আমার মেসেজটা ল্যান্ড করব, আমি একজন সাধারণ বাংলাদেশের ধরেন হচ্ছে ভোলার একটা মানুষকে একইভাবে মেসেজটা ল্যান্ড করব না। সো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য রাইট এক্সাম্পল ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাট আমি ফাইনালি যেটা বলতে চাই, এত বছরের কমিউনিকেশন ব্যাকগ্রাউন্ডে কাজ করার কারণে অথেন্টিসিটি অলওয়েজ হেল্প, এবং মানুষ সেই কোম্পানিরই কমিউনিকেশন নেয় যখন তারা দেখে যে এই কোম্পানিটা কনসিস্টেন্টলি একটা টপিকে কাজ করছে বা একটা ইথোস নিয়ে কাজ করছে। একটা বিষয়, আপনি যখন এই শোতে আসার আয়োজন হলো তখন আমি কর্পোরেট কমিউনিকেশনের সাথে যারা কাজ করেন, আপনার জুনিয়র এরকম অনেকের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে একটা বার্তা দিলেন এবং এটা আমি প্রসঙ্গটা এখানে আনতে চাই। তারা বলছেন যে এখনকার কর্পোরেট কমিউনিকেশন ইজ মোস্টলি লাইক ক্রাইসিস ম্যানেজমেন্ট। কারণ কোন বার্তা কোন অডিয়েন্স কিভাবে নেবে, কোন গ্রাহক কিভাবে নেবে আপনি বুঝে উঠতে পারবেন না। আপনি হয়তো খুব পজিটিভ ভাইব দিচ্ছেন, সেটা একটা নেগেটিভ তৈরি হতে পারে। সো দ্য আইডিয়া অফ ক্রাইসিস ম্যানেজমেন্ট, কর্পোরেট কমিউনিকেশনে যদি এখন আসলেই ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে হচ্ছে কিনা বেশিরভাগ সময়। দ্বিতীয়ত হচ্ছে কোনটা ক্রাইসিস কোনটা ক্রাইসিস না, সেটা আসলে কিভাবে বুঝবে? আমি যারা ইয়াং অডিয়েন্স, আপনি যদি তাদেরকে একটু গাইড করেন, কি করবে তারা? আমি একটু যদি এভাবে এক্সপ্লেন করি যে কর্পোরেট অ্যাফেয়ার্স ইজ অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজি ডিপার্টমেন্ট। মানে হচ্ছে আপনি ব্যবসাটাকে 20 বছরে কিভাবে দেখতে চান, সেই ব্যবসাটাকে কিভাবে ইভলভ করতে হলে কোন স্টেক হোল্ডারের সঙ্গে কাজ করতে হবে, এই জায়গাটা আমরা কাজ করি। সুতরাং কিছুটা আসলে দাবার ঘরের মতো আমি বলতে পারি। কিন্তু আমি যদি লাস্ট 5 বছর বলি, দেখেন আমরা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট প্যান্ডেমিককে এক্সপিরিয়েন্স করলাম। আমাদের কি এক্সপিরিয়েন্স ছিল যে প্যান্ডেমিকের সময় কিভাবে আমরা আসলে এমপ্লয়িকে মোটিভেটেড রাখবো, স্টেক হোল্ডারের সঙ্গে কাজ করব, ব্যবসা প্রতিষ্ঠান চালু রেখে আসলে ইকোনমিও সচল রাখবো, কনজিউমারদেরকে তাদের লাভ প্রোডাক্ট পৌঁছে দিব? কেউই জানতাম না, আপনিও জানতেন না আসলে প্যান্ডেমিকের সময় টিভি স্টেশন কীভাবে চালাতে হয়। সো এই যে লার্নিংটা হলো, এখন দেখেন হচ্ছে ইকোনমিক এনভায়রনমেন্ট চেঞ্জ হয়েছে, রাইট? আমেরিকায় যে ইস্যুটা হচ্ছে সেটা আজকে আমার দেশেও আসলে ইম্প্যাক্ট করছে। তারপর এনভায়রনমেন্টাল, লাস্ট 3 বছরে দেখেন কি পরিমাণ হিট ওয়েভ হয়েছে। এবছরটা একটু ভিন্ন। হিট ওয়েভ, প্রতি ডিগ্রি হিট ওয়েদার বাড়লে কিন্তু আমার প্রোডাক্টিভিটি রিডিউস করে। এই জিনিসগুলো কিন্তু আমাদের আগে জানা ছিল না, রাইট? আজকে এসে দেখেন হচ্ছে আমাদের পলিটিক্যাল এনভায়রনমেন্ট চেঞ্জ হয়েছে। সব কিছুতেই কিন্তু কর্পোরেট কিন্তু একটা পার্সোনালিটি, রাইট? কর্পোরেটকে কিন্তু এই সময় আমি কিন্তু বলতে পারবো না যে না আমি কর্পোরেট, আমি এখানে আসলে রিয়্যাক্ট করব না। আমার কনজিউমার কিন্তু চাইবে জানতে কর্পোরেট কোম্পানিগুলো এখানে কি করছে। সুতরাং আমাকে কিন্তু একটা মানুষের মতো করে ব্যবহার করতে হবে। আমি যদি বলি যে না আমি 3টা জিনিসের বাইরে কথা বলবো না, আপনি কিন্তু অডিয়েন্স হিসেবে আমার সাথে কানেক্টিভিটি হারিয়ে ফেলবেন। ক্রাইসিস ম্যানেজমেন্ট ইজ, আই উড সে, ইজ আ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য বিজনেস, রাইট? আমাকে অ্যাজাইল হতে হবে, না হলে আমি নেক্সট জেনারেশন কনজিউমারের কাছ থেকে তো দূরে চলে যাব। সুতরাং এইটা একটা ডেফিনেটলি একটা ফ্যাক্ট। তো সেকেন্ড যে কথাটা আপনি বললেন, স্পেশালি আমি আমার ইয়াং কলিগদের উদ্দেশ্যে বলবো, ধরেন ইস্যু অ্যান্ড ক্রাইসিস টু ডিফারেন্ট থিংস। প্রতিনিয়ত আমাদের কিন্তু মার্কেটে একটা করে ইস্যু হচ্ছে বা দেশে একটা করে ইস্যু হচ্ছে। সেটা ক্রাইসিসে যাবে কি যাবে না সেটা কিন্তু আমাদের উপর অনেকখানি ডিপেন্ড করে। এক্সাম্পল ধরেন আমার একটা পণ্যে কোনো একটা সমস্যা হয়েছে, আপনি জার্নালিস্ট হিসেবে আমাকে কাছে রিচ আউট করেছেন। আমি যদি আপনাকে রাইটলি এক্সপ্লেইন করতে পারি এবং আপনি যদি এই তথ্যটা তুলে ধরেন, তাহলে এটা কিন্তু ইস্যু ম্যানেজমেন্ট হলো। বাট আমি ধরেন হচ্ছে রাইটলি কমিউনিকেট করলাম না, আপনি কনজিউমারের লেন্স থেকে একটা ধরেন একটা স্টোরি করে ফেলেন, ইট ক্যান লিড টু আ ক্রাইসিস। সো ইস্যু ম্যানেজমেন্ট ভার্সেস ক্রাইসিস ম্যানেজমেন্ট কিন্তু 2 ডিফারেন্ট থিং। আপনি যত বেশি এক্সপিরিয়েন্স হবেন, নলেজেবল হবেন, আপনি সারাউন্ডিং বুঝবেন, তত তাড়াতাড়ি কিন্তু আপনি ইস্যুটাকে ম্যানেজ করতে পারবেন। ক্রাইসিস ম্যানেজমেন্ট, ক্রাইসিস তখনই হয় যখন হয় আমি ইস্যুটা আগে বুঝতে না পারি, অথবা কান্ট্রি ইজ গোয়িং থ্রু, আর ইকোনমি ইজ গোয়িং থ্রু রিয়েলি আনসার্টেন একটা টাইম,
রাইট, যেটা জুলাই অগাস্টে হয়েছিল। ইন্টারনেট বন্ধ হয়ে গেছিল, আমরা জানি না যে ফ্যাক্টরি আমরা তখন কিভাবে রান করব, সেলস কিভাবে রিপোর্টিং করব, ওটাও একটা ক্রাইসিস ছিল, রাইট? কিন্তু আপনি যখন কানেক্টেড উইথ ইয়োর স্টেক হোল্ডার, ইয়োর কনজিউমার, ইয়োর এমপ্লয়িজ, ক্রাইসিস ম্যানেজমেন্ট কিন্তু খুব একটা ডিফিকাল্ট না, বাট আপনাকে সবসময় হাম্বল থাকতে হবে, আপনাকে অনেস্ট থাকতে হবে, অ্যান্ড আপনাকে এমপ্যাথেটিক থাকতে হবে। এই তিনটা জিনিস থাকলে ক্রাইসিস ম্যানেজমেন্ট ইজ নট ভেরি ডিফিকাল্ট, বাট অফকোর্স ইট ইজ পার্ট অ্যান্ড পার্সেলস অফ কর্পোরেট অ্যাফেয়ার্স ফর শিওর। আমরা একটু কর্পোরেট এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে আপনারা কিভাবে কাজ করছেন সেটা নিয়ে বিস্তারিত একটু জানবো, একটি বিরতি দিচ্ছি তারপরে। তবে জরুরি হচ্ছে কর্পোরেট কমিউনিকেশন যখন দরকার হয় তখন কিন্তু জরুরিভাবে করতে হয়, রেসপন্স করতে হয়। দর্শক, একটি বিরতির পর খুব দ্রুত ফিরছে, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন ইউনিলিভারের কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর শামীমা আক্তার। আমার মনে সবসময় একটা কৌতূহল থাকে এবং আমি প্রচন্ড কৌতূহল যেগুলো থাকে সেই প্রশ্নগুলো আমি আমার অতিথিদেরকে করি। সেটা হচ্ছে, ধরুন আপনারা প্রোডাক্ট তৈরি করছেন, আপনারা সেই প্রোডাক্টগুলো তৈরি করছেন কিসে? এক ধরনের কন্টেইনারে আপনারা দিচ্ছেন। সো দিজ আর মোস্টলি প্লাস্টিক্স, কিছু কিছু গ্লাস থাকে এবং সব কোম্পানির ক্ষেত্রে সেটা থাকে। প্রত্যেকবারই যখন আমি আমার বাসারটা ফেলে দিতে চাই, আমি প্রত্যেকবারই গার্বেজে ফেরার সময় দুটো জিনিস চিন্তা করি। এক, এটা কোথায় যাচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে এটা কেউ রিইউজ করবে কিনা, অর্থাৎ এটা নকল হয়ে যাওয়ার প্রসঙ্গ আছে কিনা, আমি একটু নষ্ট করে দেওয়ার চেষ্টা করি বা একটু ডিস্ট্রয় করার চেষ্টা করি। এটা নিয়ে যখন আমি ভাবছি, যখন আমি কর্পোরেট দায়বদ্ধতা নিয়ে কথা বলছি, তখন আমি দেখলাম যে ইউনিলিভার পার্টিকুলারলি প্লাস্টিক্স নিয়ে একটা আলাদা ইনিশিয়েটিভ নিয়েছে। আমি একটু জানতে চাই কেন এটা আপনারা শুরু করলেন এবং চিটাগংয়ে কেন, অন্য কোথাও না কেন? আমি একটু ডিটেইলি জানতে চাই। রাইট, থ্যাংক ইউ সো মাচ। আপনি রাইটলি বলেছেন যে প্যাকেজিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, রাইট? আপনি কনজিউমার হিসেবে যে পণ্যটা আপনার বাসায় চাবেন সেটাকে আপনি রাইট কোয়ালিটিতে চাবেন। এবং একটা সময় প্লাস্টিক ইনোভেশন যখন আসলে বিশ্বে আসলো, তখন দেখা গেল প্লাস্টিক হচ্ছে সব থেকে অ্যাফোর্ডেবল এবং কোয়ালিটি রেখে, একই রকম রেখে পণ্যটাকে আসলে ডিস্ট্রিবিউট করতে হেল্প করে। এবং প্লাস্টিকের আর একটা গুণাবলী, যে কারণে প্লাস্টিক ওয়াজ মানে ইম্পর্ট্যান্ট এলিমেন্ট ফর গ্লোবাল ডেভেলপমেন্ট যদি বলা হয়, সেটা হচ্ছে প্লাস্টিকের কিন্তু কার্বন ফুটপ্রিন্ট খুব কম। প্লাস্টিক ডিজাইনই করা হয়েছিল বারবার ব্যবহারযোগ্য করে। হাউএভার, মানুষ আসলে নিজেরাই আসলে অসচেতনতা বা আনঅ্যাওয়ার বিহেভিয়ার কারণেই কিন্তু সারা জীবনই আসলে ওয়ার্ল্ডকে ইম্প্যাক্ট করেছে বা এনভায়রনমেন্টকে ইম্প্যাক্ট করেছে। প্লাস্টিক এই যে টেক, ইউজ অ্যান্ড ডিসকার্ডের যে সাইকোলজি তৈরি হয়েছে, রাইট, এই সাইকোলজিটা কিন্তু আমাদেরকে প্লাস্টিক ওয়েস্টের আজকে যে বড় সমস্যাটা সেটাকে এনে উপনীত করেছে। এবং আনফর্চুনেটলি, ওয়েদার উই লাইক ইট অর নট লাইক ইট, প্লাস্টিক ইজ দ্য লার্জেস্ট ক্রাইসিস অফ আওয়ার জেনারেশন অর লাইক ইভেন কামিং জেনারেশনের জন্য। সো এই প্রবলেমটা আসলে অ্যাকনলেজ করাটা দ্বিধাহীনভাবে ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাও কামিং ব্যাক টু ইউনিলিভার, কেন ইউনিলিভার প্লাস্টিক নিয়ে ইনিশিয়েটিভ নেয়? আমি যদি একটু গেট ব্যাক করি, ইউনিলিভারকে যদি আপনি দেখেন যে ইউনিলিভার 2010 সালে ইউএসএলপি মানে হচ্ছে তাদের সাস্টেনেবিলিটি ফ্রেমওয়ার্কটা আসলে অ্যানাউন্স করে গ্লোবালি। ওয়ান অফ দ্য আর্লি কোম্পানি যারা ফ্রেমওয়ার্ক ধরে সাস্টেনেবিলিটি বা তাদের সামাজিক দায়বদ্ধতাটাকে ফ্রেমওয়ার্কে নিয়ে আসে। তখন কিন্তু আসলে আমাদের প্লাস্টিক হয়তো ওইভাবে আমাদের একটা মেজর প্রায়োরিটি ছিল না। 2020 সালে যে ইউনিলিভার বলে যে না, শুধুমাত্র এনভায়রনমেন্ট, ক্লাইমেট এবং লাইভলিহুড করলে হবে না, উই হ্যাভ টু কল আউট প্লাস্টিক অ্যাজ এ সেপারেট পিলার। বিকজ প্রবলেমটাই এত বড়, আপনি যদি আলাদাভাবে পিলার হিসেবে না আইডেন্টিফাই করেন, আপনার কিন্তু কাজের ব্যাপ্তিটাও বা ডেপথটাও এত বেশি হবে না। সুতরাং ইউনিলিভার 2020 সালে গ্লোবালি বলল যে প্লাস্টিক ইজ এ ইম্পর্টেন্ট এরিয়া ফর আস টু ওয়ার্ক। কারণ আমরা দেখছি আমাদের যে প্যাকেজিং মেটেরিয়ালগুলো আমরা ব্যবহার করছি সেগুলি কিন্তু আমরা এনভায়রনমেন্টে পলিউশনের একটা কারণ হিসাবে দেখছি, যেটা আমাদেরকে স্বস্তি দেয় না। যে কারণে ইউনিলিভার অ্যাজ এ গ্লোবাল কোম্পানি প্লাস্টিকটাকে আলাদাভাবে একটা পিলার হিসাবে আইডেন্টিফাই করেছে। না, বাংলাদেশে আসি, বাংলাদেশেও আমরা একই সময় 2020 সাল থেকে কাজ শুরু করি। কারণ কি, আমাদের একটা গ্লোবাল কমিটমেন্ট আছে, আমাদের কয়েকটা গ্লোবাল কমিটমেন্ট আছে। একটা হচ্ছে যে আমরা যে পরিমাণ ভার্জিন প্লাস্টিক ইউজ করি 2018 বেস লাইন, 2025-এ যে এর থেকে কম ভার্জিন প্লাস্টিক আমরা ব্যবহার করব, ডেসপাইট আমাদের সেলস বাড়বে। সুতরাং ভার্জিন প্লাস্টিক যখন আপনি রিডিউস করবেন, তার মানে কি আপনি অন্য ফরম্যাটের প্যাকেজিংয়ে আসলে যাবেন। 2 নম্বর হচ্ছে আমরা যেই পরিমাণ প্লাস্টিক আমাদের প্যাকেজিংয়ের মাধ্যমে
কনজিউমারের কাছে যাচ্ছে, তাই সেই সমপরিমাণ প্লাস্টিক আমরা এনভায়রনমেন্ট থেকে কালেক্ট করে নিয়ে আসবো এবং প্রসেস করব। 3 নম্বর কমিটমেন্ট হচ্ছে আমরা আমাদের প্যাকেজিংয়ে 25% পোস্ট কনজিউমার রিসাইকেল, মানে হচ্ছে যে প্লাস্টিকটা তুলে আনা হবে সেটাকে রিসাইকেল পদ্ধতির মাধ্যমে এনে আবার আমরা আমাদের প্যাকেজিংয়ে দিব। তাহলে ওই যে প্লাস্টিকের যে প্রিন্সিপাল ছিল যে আপনি বারবার ব্যবহার করতে পারছেন, ওই ব্যবহার করে আমরা আসলে প্লাস্টিককে ডাস্টবিনে বা হচ্ছে ময়লার ভাগাড়ে না যেয়ে সেটাকে আপনি ভ্যালু চেনে, সার্কুলার ভ্যালু চেনে রাখতে পারবেন। দ্যাটস দ্য প্রিন্সিপাল উই ওয়ার্ক। না, বাংলাদেশে আমরা যখন শুরু করি, আসলে শুরু করেছিলাম কিন্তু চট্টগ্রামে না, শুরু করেছিলাম আমরা নারায়ণগঞ্জে একটা বড় অর্গানাইজেশনের সঙ্গে, ইউএনডিপির সঙ্গে প্রথম আমরা আসলে কাজ শুরু করি। এখন ইউনিলিভার যদি বলি, আমার তো ব্যবসা হচ্ছে আসলে সাবান, শ্যাম্পু, কসমেটিক্স তৈরি করা এবং আসলে সরবরাহ করা এবং বিক্রি করা। আমি তো আসলে প্লাস্টিক ওয়েস্ট বা ওয়েস্ট ম্যানেজমেন্টের দায়িত্ব বা লার্নিং আমার কিন্তু নাই। সো আমাকে কিন্তু প্রথম থেকেই কিন্তু মার্কেটে করে শিখে জিনিসটাকে অ্যাসেস করে তৈরি করতে হয়েছে। কারণ হচ্ছে বাংলাদেশের মতো ডেভেলপিং কান্ট্রিতে ওয়েস্ট ম্যানেজমেন্টের ইনফ্রাস্ট্রাকচারে একটা ঘাটতি আছে। আপনি যেটা বললেন যে আপনার বাসায় যখন আপনি চিন্তা করেন যে প্লাস্টিক আপনি কীভাবে আলাদা করবেন, আপনি প্যাকেজিংটাকে একটু ডিস্ট্রয় করে দিতে চান, আপনি কিন্তু একজন অ্যাওয়ার সিটিজেন, আপনি একজন নামকরা মিডিয়া ব্যক্তিত্ব, আপনার অ্যাওয়ারনেস একটা সাধারণ মানুষের অ্যাওয়ারনেস কিন্তু এক হবে না। এবং আপনি যদি দেখেন আপনার বাসা থেকে কিন্তু প্লাস্টিকটা আলাদাভাবে কালেক্ট করা হয় না, সেটাও কিন্তু একটা সমস্যা। কিন্তু আপনি যখন বিদেশে যান বা যেসব দেশে আসলে ওয়েস্ট ম্যানেজমেন্ট স্ট্রাকচার, তারা কিন্তু আসলে দেখবেন আলাদাভাবে পেপার আলাদাভাবে নেওয়া হয়, প্লাস্টিক আলাদাভাবে নেওয়া হয়, কিচেন ওয়েস্ট আলাদাভাবে নেওয়া হয়, কারণ তিনটার প্রসেসিং বা হচ্ছে এন্ড ইউজ রিসাইক্লিং কিন্তু ডিফারেন্ট। এখন কামিং ব্যাক, আমরা যখন নারায়ণগঞ্জে কাজটা শুরু করি, আমাদের প্রথম কাজটা আসলে সফল ছিল না, কারণ আমরা আসলে তখন ভ্যালু চেনটাকে বুঝতাম না। তারপরে আমরা রিয়েলাইজ করলাম যে না, এখানে বাংলাদেশে কিন্তু একটা ওয়েস্ট কালেকশনের একটা ভ্যালু চেইন আছে। বাংলাদেশে একটা যদি ডেটা দিয়ে আপনাকে একটু যদি প্রেজেন্ট করি, বাংলাদেশে প্লাস্টিক ওয়েস্ট 37% কিন্তু রিসাইক্লিং হয়, গ্লোবাল অ্যাভারেজ কিন্তু অনলি 9%, তুলনায় বেশি, অনেক বেশি। কারণ কি, বাংলাদেশে একটা ইনফর্মাল ভ্যালু চেইন আছে। আপনার ভাঙ্গারিওয়ালা আছে, আপনার ওয়েস্ট আমরা তাদেরকে অনেক সময় টোকাই বলি বা ধরেন হচ্ছে ময়লাওয়ালা বলি, যেটাই বলি না কেন, ইনফর্মাল সেক্টর। এবং যারা রিসাইক্লার আছে তারাও কিন্তু সব প্রণোদিত হয়ে নিজে উদ্যোক্তা হয়ে এই ব্যবসাটা করে। সো একটা কিন্তু সুন্দর ভ্যালু চেন আছে। আমরা রিয়েলাইজ করলাম এই ভ্যালু চেনটার সঙ্গে যখন আমরা কাজ করব এবং আমরা এটাকে এনহ্যান্স করব, তখন কিন্তু প্লাস্টিক সিস্টেমে আসা শুরু করবে। এই লার্নিংটা হতে আমাদের একটু সময় নিয়েছে, বছর খানেক আমরা নারায়ণগঞ্জে করে বুঝেছি। চট্টগ্রামে কেন গিয়েছি এখন? আপনি জানেন যে ইউনিলিভার বাংলাদেশে বা এই দেশে যাত্রা শুরু করে হচ্ছে 1962 সালে কালুরঘাট থেকে। সো কালুরঘাট হচ্ছে আমাদের জন্মস্থল, সুতরাং আমাদের কাছে মনে হচ্ছে আমরা চট্টগ্রামে কাজটা করতে পারি। 2 নম্বর বা আমি বলবো রাদার মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট হচ্ছে চট্টগ্রাম কিন্তু আমাদের বন্দর নগরী, রাইট? এবং চট্টগ্রামে কিন্তু কোনো ওয়েস্ট কিন্তু খুব তাড়াতাড়ি মেরিন পলিউশনের রিজন হয়ে যায়। সুতরাং আমাদের কাছে মনে হয়েছে চট্টগ্রামে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমরা মেরিন পলিউশনকে, এবং আপনি এখন সবাই জানে যে আমরা সবসময় বলি যে 2050 সালে মাছের থেকে প্লাস্টিক আসলে সমুদ্রে বেশি থাকবে। সুতরাং মেরিন পলিউশনকে আসলে প্রতিহত করার জন্য এই দুটো কারণে আমরা আসলে চট্টগ্রামে শুরু করি। ফাইনাল রিজনটা আমি যদি একটু বলি যে চট্টগ্রামে কেন আমরা আজকে যদি এখানে দাঁড়িয়ে বলি 3 বছর পর আমরা সফল বলতে পারি, এটার ওয়ান অফ দ্য কারণ কিন্তু কোলাবোরেশন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন আমাদের এই উদ্যোগটিকে আসলে খুব সুন্দর করে ওয়েলকাম করেছে এবং ওনারা বলেছে যে হ্যাঁ, চট্টগ্রামে ওয়েস্ট, স্পেশালি প্লাস্টিক ওয়েস্ট ইজ আ প্রবলেম। ওনারাও আসলে একটু ডিফিকাল্টি হচ্ছিল যে কীভাবে আসলে এটাকে একটা আলাদা ভ্যালু চেনে আনা যায়। সো ওনারা কিন্তু আমাদেরকে খুব সাপোর্ট করেছে এবং চট্টগ্রামে আমাদের যে পার্টনার অর্গানাইজেশন আছে তারা কিন্তু একটা লোকাল চট্টগ্রামের এনজিও, তারা কিন্তু বলেছে যে চট্টগ্রাম শহরটি তার। সুতরাং এই যে কোলাবোরেশন, পাবলিক প্রাইভেট এবং ডেভেলপমেন্ট সেক্টর কোলাবোরেশনটা আসলে ট্রুলি কাজ করেছে এবং যে কারণে আমরা কিন্তু আসলে এটাকে প্রজেক্ট বলি না, কারণ প্লাস্টিক আপনি যদি প্রজেক্ট বলেন আপনি কিন্তু ডোনার, আপনি টাকা দিচ্ছেন, এনজিও কালেক্ট করছে, আপনি রিপোর্ট নিচ্ছেন। আমরা কিন্তু এটাকে যেটা বলি এটা একটা উদ্যোগ, কারণ ইউনিলিভার যেখানে আসলে সাবান শ্যাম্পুর ব্যবসা করে, আপনি যদি আমাদের যে কোনো এমপ্লয়িকে জিজ্ঞেস করবেন তারা কিন্তু বলতে পারবে যে আমাদের চট্টগ্রামে ইনিশিয়েটিভটা
কিভাবে হচ্ছে এবং কিভাবে এটা রেজাল্ট দিচ্ছে। তার মানে কি, ওই যে আপনার প্রথম প্রশ্নটা, ইট ইজ ইনগ্রেইনড ইনটু আওয়ার অর্গানাইজেশন। উই বিলিভ দ্যাট প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টে আমরা যদি একটা সফল মডেল তৈরি করতে পারি, অন্যান্য বিজনেস অর্গানাইজেশন কিন্তু এগিয়ে আসবে। আলটিমেটলি প্লাস্টিক প্রবলেম কিন্তু শুধু আমাদের উদ্যোগে সলভ হবে না, কিন্তু আমরা যদি একটা মডেল তৈরি করে দিতে পারি, সেই মডেলটি কিন্তু আসলে অন্য সংগঠনগুলোও আসলে বা বিজনেস অর্গানাইজেশনরা অ্যাডপ্ট করতে পারবে, এবং এটা আলটিমেটলি সরকারকে হেল্প করবে, আমাদের মানুষকে হেল্প করবে একটি পরিচ্ছন্ন এবং দূষণমুক্ত বাংলাদেশ পেতে। আমরা আরেকটি বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আমরা একটু আপনার সম্বন্ধে জানবো, র্যাপিড ফায়ার প্রশ্নগুলো আমরা করবো। দর্শক, আরেকটি বিরতি নিচ্ছি, দ্রুত ফিরবো, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। স্টুডিওতে আছেন ইউনিলিভারের কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর শামীমা আক্তার। আমরা র্যাপিড ফায়ার প্রশ্ন করি, আপনি জানেন আমরা সবসময় আমাদের অতিথিদেরকে এটা করি। আপনার জন্য 10টি আছে যারা ইয়াং জেনারেশন পাঠিয়েছে। প্রথম প্রশ্ন, তারা জানতে চায় আপনি কোনটির কথা আগে ভাবেন, পারপাস নাকি প্রফিট? পারপাস। দ্বিতীয় প্রশ্ন, কমিউনিকেশনে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, তথ্য নাকি গল্প? গল্প। ওকে, আমি জানতাম তথ্য। থার্ড প্রশ্ন, এমন একটি ভুল ধারণা যেটা মানুষ কর্পোরেট দুনিয়া সম্পর্কে বিশ্বাস করে কিন্তু আসলে সেটি না? প্রফিট ইজ দ্য অনলি ড্রাইভার ফর বিজনেস। ওকে। 4 নম্বর প্রশ্ন, দেশে বা বিদেশে আপনার কাছে মনে হয়েছে যেটা একটা মনে রাখার মতো ক্যাম্পেইন হয়েছে, এমন কোনো ক্যাম্পেইন যেটার কথা আপনি বলতে চান? আপনাদের নিজেদেরও হতে পারে। অনেক ক্যাম্পেইনের কথা, আমি আসলে প্যাটাগোনিয়ার কিছু ক্যাম্পেইনকে খুব ফলো করি, যেহেতু আমি নিজে সাস্টেনেবিলিটিতে বিলিভ করি। সো প্যাটাগোনিয়ার ইউজলেস অ্যান্ড সেভ এনভায়রনমেন্ট ওয়াজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ক্যাম্পেইন ফর মি। ওকে। 5 নম্বর প্রশ্ন, আপনার টিমের কলিগদের এমন কোনো অভ্যাস যা আপনাকে নিজেকে মোটিভেট করে? ফান লাভিং। ও, দে আর ভেরি ফান। দে আর ভেরি ফান লাভিং। ওকে ওকে। এখনো নারীদের জন্য কর্পোরেট দুনিয়ায় সবচেয়ে বড় বাধা কোনটিকে মনে হয় আপনার? পরিবার এবং কাজকে আসলে সমানভাবে চ্যাম্পিয়ন করার যে চেষ্টাটা। এই প্রশ্নের উত্তরটা কখনো চেঞ্জ হয় না, আমিও দেখেছি। এটা নিয়ে আমরা একটু ডিটেইলে কথা বলবো। পরের প্রশ্নে যেতে চাই। 7 নম্বর, আপনার নিজের নেয়া সেরা সিদ্ধান্ত যেটা আপনার কাছে মনে হয় ইউ হ্যাভ টেকেন দ্য বেস্ট ডিসিশন সো ফার, হোয়াট ওয়াজ দ্যাট? I have always experimented with my career. So আমি এক ট্রেন্ডে ছিলাম না। So I have taken a lot of wrong decisions as well. কিন্তু আমার কাছে সবসময় মনে হয়েছে যে every time I have experimented with my career, I have learned more এবং আমার পার্সোনাল এনহ্যান্সমেন্ট অনেক বেটার হয়েছে। তার মানে ক্যারিয়ার নিয়ে রিস্ক নেওয়া উচিত। Yes. ওকে, নিউ থিং। পরের প্রশ্ন, যারা নেক্সট জেনারেশনের কমিউনিকেশন প্রফেশনাল তাদের জন্য আপনার পরামর্শ কি? Be a storyteller. It's very important আপনি আপনার মেসেজটা কিভাবে সাজাচ্ছেন, কারণ আপনার কাছে রিসোর্স সব সময় কম থাকবে। If you are a good storyteller, you can convince a people with very small resources. ওকে। 9 নম্বর প্রশ্ন, ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? নার্স হতে চেয়েছিলাম, কেন? ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে দিয়ে ইনফ্লুয়েন্সড হয়ে। 10 নম্বর প্রশ্ন, এটা একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন। ধরুন আপনাকে একদিনের জন্য বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ, ধরুন ঢাকার সিটি কর্পোরেশনের মেয়র বানিয়ে দেওয়া হলো, আপনি প্রথম সবার আগে কোন কাজটি করবেন? আমি প্লেগ্রাউন্ডগুলোকে রেস্টোর করার চেষ্টা করব। ট্রু, প্লেগ্রাউন্ডগুলোকে, আমাদের খেলার জায়গার বাচ্চাদের অনেক অভাব। আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম, আশা করি যাদের যে উত্তর তারা সেগুলো পেয়েছে এবং তারা বেশ কিছু নতুন তথ্য জানতে পেরেছে। আমি একটু এই জায়গাটাতে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, এটা আবার বড় প্রশ্নে চলে যাচ্ছি। সেটা হচ্ছে যে নারীদের ক্ষেত্রে যখন আমি কর্পোরেট ওয়ার্ল্ডে কথা বলি, আমি একদম বোর্ডে বা একদম নারীদের একদম টপ ম্যানেজমেন্টে আপনার মতো এই সংখ্যাটা এখনো বাংলাদেশে খুব কম। আমি জানি না এটা কেন হয়। এটিকে আসলে তারা সমান সুযোগ পাচ্ছেন? আপনি একটা কথা বলছিলেন সব জায়গায় সমান চ্যাম্পিয়ন হতে হয় নারীকে, নারী এটা পারা যায় না। এটাই কি আসলে রিজন, নাকি আর কোনো রিজন রয়েছে? বা কর্পোরেট ট্রেন্ডে, অভ্যাসে, কমিউনিকেশনে, কর্পোরেট অফিসের ওয়ার্ল্ডে এমন কোনো কিছু আছে যেটা নারীদেরকে এগোতে দিচ্ছেন? আপনার কাছে কি মনে হয়? ফার্স্ট আমি বলবো আসলে সোশ্যাল নর্ম। আমরা যখন আসলে ছোট থেকে একটা কন্যা শিশুকে রেইজ করি, তার জন্য অনেকগুলো সোশ্যাল ফ্রেম থাকে। তাকে একটা রাইট সময় মানে ভালো মেয়ে হতে হবে, তাকে আসলে এমন একটা চাকরি নিতে হবে যেটা হচ্ছে নারী বান্ধব, রাইট? সব চাকরি কিন্তু নারী বান্ধব বলা হয় না।
তারপরে যেমন বলা হয় আপনি রাইট সময় বিয়ে করবেন, রাইট সময় বাচ্চা নেবেন। সো একটা মেয়ে আসলে যখন ক্যারিয়ার নিয়ে আসলে এক্সপেরিমেন্ট করবে বা হচ্ছে গিয়ে ড্রাইভ দিবে, তাকে কিন্তু একইভাবে সমাজের অন্যান্য নর্মসগুলোকে মাথায় রেখে এগোতে হয়। সুতরাং আপনার কিন্তু এনার্জি ডাইভার্ট হয়ে যাচ্ছে। আপনি দুই অংশেতেই আসলে আপনাকে চিন্তা করতে হবে যে আমাকে এটাও করতে হবে, এটাও করতে হবে। যেখানে আসলে আনফর্চুনেটলি বা ফরচুনেটলি বলেন, ছেলেদের জন্য ফোকাস থাকে আসলে ক্যারিয়ার তৈরি করা, সেখানে নারীদের জন্য আরও অনেকগুলো আসলে স্টেপস থাকে। সো এটা একটা বড় চ্যালেঞ্জ আমি বলবো। 2 নম্বর হচ্ছে একটা মেয়ে যখন একটা সাহসী পদক্ষেপ নেয়, ধরেন হচ্ছে আপনি একটা নন কনভেনশনাল জবে যাবেন, আপনাকে কিন্তু সেই চাকরির আগে চিন্তা করতে হবে আপনার পরিবার কি মেনে নেবে। আপনি সেলসে ধরেন টেরিটরি বুরুঙ্গামারিতে আপনি টেরিটরি ম্যানেজার হবেন, আপনার পরিবার প্রথমেই আসলে কি আপনাকে বলবে যে না তোমাকে এখানে যেতে দেওয়া হবে না, তোমার জন্য রাইট হবে না। তাকে কিন্তু ফ্যামিলিকে কনভিন্স করে তারপরে কিন্তু তার চাকরিতে আসলে যেতে হয়। এগুলি নারীকে আসলে অনেক ক্ষেত্রে তার এনার্জিটাকে শুধুমাত্র একটা জায়গায় চ্যানেল আউট করে না। ফাইনালি আমি আর একটা জায়গায় বলবো যে এখনও কেন বোর্ডে বা টপ ম্যানেজমেন্টে নারীরা কম। আপনি যত কম এক্সপিরিয়েন্স করবেন অ্যাট দ্য বিগিনিং অফ ইয়োর ক্যারিয়ার, আপনার কিন্তু আসলে সেরকমভাবে নারী রিপ্রেজেন্টেশন কমবে। কারণ আপনি একটা বড় লেভেলে কিন্তু ইউ আর নট এ ওমেন, ইউ আর কম্পিটিং অ্যাজ অ্যান ইকুয়াল ক্যান্ডিডেট, রাইট? এখন ধরেন আমার সেলসের অভিজ্ঞতা নাই, আমার মার্কেটিংয়ের অভিজ্ঞতা আছে, এবং আমার ধরেন হচ্ছে অপারেশনাল অভিজ্ঞতা নাই, এবং আমার যে কলিগটা সেলস করেছে, মার্কেটিং করেছে, অপারেশন করেছে, দুইজনকে কিন্তু কম্পিট করতে হয় একই লেভেলে, রাইট? তখন কিন্তু নারীদের এই যে আর্লি এজে এক্সপেরিমেন্ট করার অপরচুনিটিটা কম থাকে, তখন কিন্তু সে যে তাকে আসলে তার কোয়ালিফিকেশনটাও কিন্তু সেই তুলনায় কমে যায়। আনফর্চুনেটলি দ্যাটস আ ট্রুথ। Also, I would say the other thing that really impacts women growth is তাদের মিড লেভেল ক্যারিয়ারের যেই ডিলেমাটা থাকে। ঠিক একই সময় দেখবেন একটা নারী মা হয়, হ্যাঁ, তাকে কিন্তু পরিবারের যে অসম শ্রম বন্টন যেটাকে বলে, যে আমাকে কিন্তু এখনও বাড়িতে যে আসলে আমাকে রান্নাঘরটা সামলাতেই হয়, আমার বাচ্চার এডুকেশন দেখতেই হয়, আমার বাবা মাকে কিন্তু কেয়ার গিভিংটা নারীদের উপরে বর্তায়। সুতরাং আমি যেখানে অফিস থেকে আসলে আমি চেষ্টা করব অন টাইম এসে বাকি দায়িত্বগুলো পালন করতে, এবং যেটাকে আসলে পুরুষদেরকে এখনও আমাদের মতো সমাজে অনেক কম করতে হয়, এই সময়টাতে নারীদের ঝরে যাওয়ার একটা কিন্তু প্রবণতা থাকে। কোম্পানি যদি আপনার পলিসি না করে এই জায়গাটা সাপোর্ট না দেয়, ইটস ভেরি ডিফিকাল্ট। হোয়াট আর দ্য পলিসিস উই আর টকিং অ্যাবাউট? অ্যাজাইল ওয়ার্কিং। আজকে কোভিড না হলে কিন্তু ওয়ার্ক ফ্রম হোমের কনসেপ্ট আমরা কখনোই ইয়ে করি না, এবং ওয়ার্ক ফ্রম হোম কিন্তু নারীকে সব থেকে বেশি সাপোর্ট দেয়, ইটস বি ভেরি অনেস্ট। তারপরে হচ্ছে আপনার হচ্ছে কি আপনার যদি আমি দেখি যে বাচ্চাদেরকে শিশু দিবা যত্ন কেন্দ্র, এটা তো কোম্পানিকে ইনভেস্ট করতে হয়, এবং এটার বেনিফিট কিন্তু নারীদেরকে খুব, আপনার বাচ্চাটা আপনার অফিস প্রেমিসেই আছে, একটু শরীর খারাপ হলে আপনি ওকে অ্যাটেন্ড করতে পারছেন, আপনাকে সাইকোলজিকে অনেক বেশি বুস্ট করে। ফাইনালি হচ্ছে গিয়ে ওমেনকে আসলে যেই জায়গা বিজনেসের যে পলিসিটা খুব হেল্প করে, আমি পার্সোনালি বেনিফিটেড হয়েছি, একটা ওমেন 80% রেডি হলেই তাকে একটা দায়িত্ব দিয়ে দেয়া ইনস্টেড অফ 100%। আপনাকে তার ইন্টেন্টটাকে আসলে ভ্যালু করতে হবে, যে এই 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 সাপোর্টটা যদি নারীরা পায় না, দেখবেন নারীরা কিন্তু ইজ অনেক লয়াল অ্যাজ এন কন্ট্রিবিউটার। অ্যান্ড পলিসি সাপোর্ট আসলে বিজনেস যদি ফোকাস জেন্ডার ফোকাস হিসেবে না করে, তাহলে এই বোর্ডরুমে বা টপ ম্যানেজমেন্টে আপনি নারীদেরকে কমই দেখবেন। ফাইনালি একটা পয়েন্ট বলি যেটাতে নারী অ্যান্ড পুরুষের গ্যাপ আছে। ছেলেরা খুব ভালো নেটওয়ার্ক মেনটেন করে। আপনার সঙ্গে গল্প হচ্ছিল, আপনি স্কুলের বড় ভাই দের সঙ্গে আপনি খুব ভালো মেনটেন করেন। ওমেনরা আসলে সংসার চাকরি সামলে এই নেটওয়ার্কিংগুলো করা, সম্পর্ক জিয়ে রাখা, কোথায় নতুন অপরচুনিটি হচ্ছে, এই জায়গায় নারীরা যথেষ্ট পিছিয়ে আছে। এবং আমি বলবো মানে আমার ইয়াং ফিমেল অডিয়েন্সদেরকে বলবো যে ইউ হ্যাভ টু মেনটেন ইউর নেটওয়ার্ক, you have to present that you are interested in diversified career, you are interested in contributing to a difficult project. এগুলি না হলে নারীরা কখনোই লিডারশিপে যে আসলে পুরুষের সমান জায়গা করে নিতে পারবে না। একটা জিনিস আপনি যখন আসবেন আমার শোতে, তখন আমি একজনের সাথে কথা বলছিলাম, নারী ছিলেন, তিনি আমাকে কর্পোরেট ওয়ার্ল্ডের থেকেই যেটি বলছিলেন যে আসলে নারীদের এখনকার যে জায়গা, নারীরা নিজেরাই সাহস করে না, অর্থাৎ সোসাইটিরই না। দ্যাট ওয়াজ হার ওয়ান পার্সপেক্টিভ। আপনি এটা বলবেন, এটা আপনি এগ্রি করেন কিনা? দ্বিতীয়ত হচ্ছে যে তিনি প্রেফার করেন, কনসিডারিং অল দি জবস শি হ্যাড টু ডু,
তাহলে এইচআর, কমিউনিকেশন এই ধরনের সফট টাইপ অফ জবগুলোতেই নাকি নারীদের বেশি থাকা উচিত। হার্ড ওয়ার্কিং রোলটা তারা খুব ভালো স্ট্রংলি প্লে করতে পারে না আনলেস দে স্যাক্রিফাইস এনিথিং অর দে কনসিডার দি অপরচুনিটি কস্ট। আপনার কাছে কি তাই মনে হয়? অবশ্যই না। আমি প্রথমে যে জিনিসটা বলবো যে নারীরাই কিন্তু সব থেকে বেশি সাহসী। আপনি দেখবেন যে আপনার পরিবারের কোনো ক্রাইসিসের সময় কিন্তু আপনার নারী মানে যে ফ্যামিলি মেম্বার সে কিন্তু মাথা ঠান্ডা রেখে কাজ করে। যেই জিনিসটা ঘাটতি আছে সেটা হচ্ছে মেন্টরিং। আপনি যদি আপনার পাশে দেখেন যে আপনার 3 জন বন্ধু খুব সেফ আসলে একটা জব নিচ্ছে, দে আর ফাইন, আপনার সামনে কিন্তু মোটিভেশন কম বা আপনার সামনে রোল মডেল কম। আমার কাছে এখনো মনে হয় বাংলাদেশে আমরা এনাফ রোল মডেল তৈরি করতে পারি নাই, যেই কারণে সাহসের ঘাটতি নাই, ড্রিমের হয়তো এখন পর্যন্ত কিছুটা ঘাটতি আছে। সেই জায়গাটায় সমাজের, সরকারের, আমরা যারা সিনিয়র রোলে আছে আমাদের একটা দায়িত্ব আছে যে নারীদেরকে ড্রিম, ইউ হ্যাভ টু বি, আপনি যদি আপনার ড্রিম দেখে ভীত না হন তাহলে ইউ আর নট ড্রিমিং ওয়েল বলে একটা কথা আছে। সুতরাং আমি কখনোই বলবো না নারীদের সাহসের অভাব আছে, নারীদের হয়তো মোটিভেশন এবং হচ্ছে রোল মডেলের এখন পর্যন্ত কিছুটা ঘাটতি আছে। সেকেন্ড কথাটা বলি যে নারীরা আসলে অফকোর্স আপনাকে যদি পরিবার সামলাতে হয়, আপনাকে যদি আপনার আইডেন্টিটি, ক্যারিয়ার আইডেন্টিটি তৈরি করতে হয়, আপনি দুই জায়গায় সমান চ্যালেঞ্জ নিলে আপনিও তো হিউম্যান, আপনার তো 24টা ঘন্টাই আপনার আছে, রাইট? আপনি তো 24টা ঘন্টে ইউ ক্যানট বি এ সুপার ওম্যান, রাইট? তখন কিন্তু আসলে নারীরা আনফর্চুনেটলি তার পরিবারের দায়িত্ব, নারীরা কিন্তু আমি আগেও বলেছি খুব দায়িত্বশীল হয়, পরিবারের দায়িত্ব সে আসলে অ্যাভয়েড করতে পারছে না বলেই কিন্তু সে একটা হয়তো কিছুটা নন চার্টারে যায়, এটাকে বলে যে নন চার্টারে আর কি। আমি যেই টেরিটরিতে দেখেছি আমার বোন কাজ করেছে, আমার মা কাজ করেছে, সেরকম একটা জায়গায় যাব, শিক্ষকতা করব, ব্যাংকে যাব, এইচআরে যাব, কমিউনিকেশনসে কাজ করব। এখন আপনাকে যদি বলা হয় আপনি যান এবং ময়লার ভাগাড়ে যে একটা ভ্যালু চেন তৈরি করেন, সো এটা তো সে বলবে যে আমি তো আসলে দেখি নাই অন্য কাউকে করতে। সুতরাং এই জায়গাটায় কিন্তু আপনি যদি পরিবারের এই যে আনইকুয়াল লেবার ডিস্ট্রিবিউশন যদি কমাতে না পারেন, আপনি নারীকে কিভাবে তাহলে আর একটা চ্যালেঞ্জের মুখে ছেড়ে দেন। সুতরাং এই জায়গায় আসলে পরিবারের দায়িত্ব আছে। স্পেশালি আমি বলবো যে আমাদের মেল কাউন্টারপার্ট যারা আছে তাদের একটা যথেষ্ট যত্নশীল দৃষ্টিভঙ্গির প্রয়োজন আছে বলে আমি মনে করি। একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ প্রশ্নটি করতে চাই, আবারও সেই কর্পোরেট কমিউনিকেশন, কর্পোরেটের যোগাযোগ এবং দায়বদ্ধতা, এই ট্রেন্ডটাকে যদি আমি মাথায় রাখি, এটাকে আপনি 10 বছর পরে কোথায় রাখেন? কর্পোরেট ব্র্যান্ডের অ্যাকসেপ্টেবিলিটি না থাকলে ইয়োর প্রোডাক্ট ব্র্যান্ড উইল অলওয়েজ সাফার। মানে হচ্ছে আজকে ধরেন হচ্ছে আমার একটা প্রোডাক্ট ব্র্যান্ডকে আপনি কনজিউমার হিসেবে নিচ্ছেন, আজকের জেনারেশন কিন্তু অন্যভাবে চিন্তা করে। আজকের জেনারেশন দেখবেন, আপনি নিজেই শুরু করেছেন যে বিজনেস কনসাল্টিং গ্রুপ যেটা বলেছে যে নিউ জেনারেশন আসলে তাদের কোনো কিছু বাইংয়ের হ্যাবিটটাকে চিন্তা করে ইজ ইট সাস্টেনেবল কিনা, রাইট? সো উইদাউট নোয়িং দ্যাট দিস কোম্পানি ইজ ফর সাস্টেনেবিলিটি, উইদাউট নোয়িং যে কোম্পানি তাদের নেগেটিভ ইম্প্যাক্টকে সবসময় অ্যাসেস করছে এবং এটাকে প্রশমিত করছে, ইউ আর গানা লুজ দ্য কনজিউমার বেস। এখনকার জেনারেশন আমাদের মতামত শুধুমাত্র একটা সুন্দর পণ্য বা একটা গুণগত মানের পণ্য চায় না, তারা চায় কোম্পানি যেন আসলে তাদের জন্য একটা সেফ এবং একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা ওয়ার্ল্ড রেখে দিতে চায়। সুতরাং 10 বছর পরে সাস্টেনেবিলিটি উইল বি ওয়ান অফ দ্য, এখনও ইট ইজ আ কি পিলার, বাট ইট উইল বি আ ডিসিশন মেকিং পিলার ফর ইয়োর কনজিউমার্স। সুতরাং এটা ছাড়া ইউ ক্যানট অপারেট অ্যাজ এ বিজনেস ইন দিস ওয়ার্ল্ড। ডেফিনেটলি, আমরা তেমনটি আশা করি। শামীমা আক্তার, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি খুব এনজয় করেছি আপনার সাথে কনভারসেশন। ধন্যবাদ। কোম্পানিগুলো বা কর্পোরেট কোম্পানিগুলো যে প্রোডাক্ট বা ব্র্যান্ডগুলোর সাথে আমরা প্রতিনিয়ত জড়িয়ে আছি, এই জড়িয়ে থাকা পণ্য বা সেবাগুলো আসলে দিন শেষে তাদের দায়িত্বের জায়গা থেকে কতটুকু সমাজে অবদান রাখতে পারছে সেটি আজকে তুলে ধরা আমাদের মূল উদ্দেশ্য ছিল। এক একজন এক এক জায়গা থেকে কাজ করছেন। ইউনিলিভার এখন প্লাস্টিক নিয়ে নিজেদের সাস্টেনেবিলিটির ভাবনাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে যাচ্ছে। এরকম বিভিন্ন ছোট ছোট জায়গা সমাজে কিন্তু ছড়িয়ে আছে, যেখানে আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোম্পানিগুলো আরও অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারে। এগুলোকে সামাজিক দায়বদ্ধতার অংশ না ধরে যদি একটু বিনিয়োগ বা একটু সাপোর্টিভ জায়গা থেকে কাজেটাকে এগিয়ে নিয়ে যেতে চায়, বাংলাদেশ তো এখনো ধীরে ধীরে এগোচ্ছে, হাঁটি হাঁটি পা পা করে। আমাদের বোধহয় আর একটু শক্ত যদি একটা মজবুত ভিত্তি দেওয়া যায়, তাহলে কিন্তু এটাতে আমরা আসলে অনেক ভালো করতে পারবো। কারণ বাংলাদেশের মানুষ খুব রেজিলিয়েন্ট, আমরা নতুন জিনিসগুলো খুব ভালো মতো শিখি
এবং আমরা এগুলোকে খুব ভালো মতো সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং দিন শেষে কথা হচ্ছে, যদি যারা নীতি নির্ধারক আছেন তারা যদি এগুলোতে একটু সাপোর্ট দেন, তাহলেই কিন্তু আমরা বাংলাদেশের যে সত্যিকার সোনার বাংলাদেশের কথা আমরা বলি, সেটি আমরা তৈরি করতে পারবো। দর্শক, এতক্ষণ ধরে যারা এই আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।